এমসিইউ এর ফেজ 1 এবং ফেজ 2 এর সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদেরকে জেনে নেওয়ার পর চলুন আজকের এই ভিডিওতে জানা যাক ফেজ 3 সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারের সম্বন্ধে। অর্থাৎ আজকের এই ভিডিওর মধ্যে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 3 তে দেখানো 15টি সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো। এই জন্য এই ভিডিওর মধ্যে আমরা সেই সমস্ত ওই ক্যারেক্টারদেরকে নিয়েছি যারা ফেজ 3 এর অংশ ছিল, এবং এই ভিডিওর মধ্যে আমরা ফেজ 3 তে দেখানো ক্যারেক্টারদের পাওয়ার এবং এবিলিটির ভিত্তিতে এই র্যাঙ্কিং কে করেছি। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে। চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 15 ব্ল্যাক প্যান্থার। ওয়াকান্ডা দেশের রাজা তাচালা অর্থাৎ আমাদের ব্ল্যাক প্যান্থার মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 3 এর সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন। এবার ব্ল্যাক প্যান্থারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। ব্ল্যাক প্যান্থারের কাছে পৃথিবীর সবথেকে শক্তিশালী ধাতু অর্থাৎ ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি একটি স্যুটও রয়েছে। এসব ছাড়াও তার কাছে ওয়াকান্ডা দেশের সবথেকে শক্তিশালী মিলিটারি ট্রেনিংও রয়েছে, যার ফলে ব্ল্যাক প্যান্থার হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেও অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী। এসব ছাড়াও ব্ল্যাক প্যান্থার নিজের জীবনের মধ্যে অনেকগুলো ফাইট এবং লড়াইকেও লড়েছিল, তাই ব্ল্যাক প্যান্থার খুব ভালোভাবেই জানে যে লড়াইয়ে তাদের শত্রুদের কিভাবে মোকাবিলা করতে হবে। ব্ল্যাক প্যান্থারের এন্ট্রি এমসিইউ এর তৃতীয় ফেজে হয়েছিল, যাকে আমরা সবথেকে প্রথম দেখতে পেয়েছিলাম ব্ল্যাক প্যান্থার মুভির মধ্যে। এমসিইউ এর ফেজ 3 এর মধ্যে ব্ল্যাক প্যান্থার তাম্বাকুকে হারিয়েছিল, কিলমঙ্গারের সাথে লড়াই করে তাকেও হারিয়ে দিয়েছিল, এবং সমস্ত অ্যাভেঞ্জারের সাথে থ্যানোসের আর্মির বিরুদ্ধেও লড়াই করেছিল। এবং অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে ব্ল্যাক প্যান্থার আবার থ্যানোসের আর্মির বিরুদ্ধে লড়াই করেছিল। এখান থেকে আমরা বুঝতে পেরে যাই ব্ল্যাক প্যান্থার কতটা বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 14 স্পাইডারম্যান। পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যান এমসিইউর সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন হওয়ার সাথে সাথে খুবই বেশি পাওয়ারফুল একটি ক্যারেক্টার, সেটিও ফেজ 3 এর মধ্যে। স্পাইডারম্যান ফিজিক্যাল স্ট্রেংথের দিকে ব্ল্যাক প্যান্থারের থেকে অনেকটাই আগিয়ে রয়েছে। এসব ছাড়াও স্পাইডারম্যানের ফিজিক্যাল স্ট্রেংথের সাথে সাথে তার কাছে ওয়েব শুটারেরও এবিলিটি রয়েছে, যার ফলে স্পাইডারম্যান যে কোনো জীবের উপরেই ওয়েব শুট করতে পারে। এবং নিজের ওয়েব শুটিং এর সাহায্যে স্পাইডারম্যান সুইং করার সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গাও যেতে পারে, এবং নিজের ওয়েব শুটকে ব্যবহার করে যে কোনো জীবকে বন্দি করে দিতেও পারে। এসব ছাড়াও স্পাইডারম্যান নিজের লড়াইয়ে খুবই ভালোভাবে নিজের ওয়েব শুটারকে ব্যবহার করেও থাকে, যেটা আমরা সবথেকে বড় উদাহরণ পেয়েছিলাম ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে। এবং এখানে স্পাইডারম্যান নিজের এন্ট্রি করার সাথে সাথে নিজের ওয়েব শুটিং এবিলিটির সাহায্যে উইন্টার সোলজার এবং ফ্যালকনকেও হারিয়ে দিয়েছিল। এমনকি স্পাইডারম্যান অ্যান্টম্যানকে ফেরানোর জন্য অনেকটাই বেশি পরিমাণে কাজ করেছিল। এসব যারা স্পাইডারম্যানের কাছে এমসিইউ এর ফেজ 3 এর মধ্যে খুবই একটি শক্তিশালী স্যুটও ছিল, যেটি ছিল আয়রন ম্যানের তৈরি করা আয়রন স্পাইডারম্যান স্যুট। এবং এই স্যুট এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল, যার ফলে এই স্যুটকে ব্যবহার করে স্পাইডারম্যান থ্যানোসের সাথে লড়াই করার সাথে সাথে অ্যাভেঞ্জার এন্ডগেম মুভির মধ্যে সে থ্যানোসের অনেকগুলো আর্মিকেও মেরে দিয়েছিল। নাম্বার 13 ভিশন। ভিশন এমসিইউ এর ফেজ 3 তে দেখানো শুধুমাত্র এমন একটি ক্যারেক্টার যে পাওয়ারফুল তো খুবই বেশি পরিমাণে ছিল, কিন্তু তার ভাগ্য খুবই বেশি পরিমাণে খারাপ ছিল। এবার ভিশনের পাওয়ারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। ভিশন ভাইব্রেনিয়াম ধাতু দিয়ে তৈরি একটি অ্যান্ড্রয়েড এআই রোবট ছিল, যার মাথার মধ্যে একটি মাইন্ডস্টোনও ছিল। তাই ভিশন ফিজিক্যাল অ্যাটাকের সাথে সাথে কসমিক অ্যাটাকও ব্যবহার করতে জানতো। কিন্তু এমসিইউ এর ফেজ 3 এর মধ্যে থ্যানোস এবং থ্যানোসের আর্মি ভিশনের মাইন্ডস্টোনের পেছনে ছিল, যার ফলে প্রথম লড়াইয়ের মধ্যে থ্যানোসের আর্মিরা ভিশনকে পিছন দিক থেকে অ্যাটাক করে দেয়, যার ফলে ভিশন অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু পরে গিয়ে থ্যানোসের সাথে ভিশনের লড়াই হয়, যেখানে থ্যানোস একবারেই ভিশনের ভাইব্রেনিয়াম বডিকে ভেঙে দিয়ে তার মাথা থেকে মাইন্ডস্টোনকে বের করে নিয়েছিল। হ্যাঁ, যদি এই সমস্ত জিনিসগুলোকে সাইডে রেখে দেওয়া হয়, এরপরেও এমসিইউর ফেজ 3 এর মধ্যে ভিশন অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল। নাম্বার 12 অ্যাবনিমর্ফ। এই অ্যাবনিমর্ফ থ্যানোসের আর্মির একমাত্র এক সদস্য ছিল যে এই লিস্টের মধ্যে রয়েছে, এবং এই লিস্টের মধ্যে অ্যাবনিমর্ফের থাকার কারণ হলো অ্যাবনিমর্ফের ইন্টেলিজেন্স এবং তার টেলিকাইনেসিস এবিলিটি। কারণ সে তার টেলিকাইনেসিস পাওয়ারের দ্বারা যে কোনো প্রকারের অবজেক্টকে ম্যানিপুলেট করে সেগুলোকে সে নিজের ইচ্ছে অনুসারে ব্যবহার করতেও পারে। এবং অ্যাবনিমর্ফ নিজের এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে সে ডক্টর স্ট্রেঞ্জ এবং আয়রন ম্যানকে অনেকটাই বেশি পরিমাণে অসুবিধার মধ্যে ফেলিয়ে দিয়েছিল। এবং যখন অ্যাবনিমর্ফের টেলিকাইনেসিস তার ইন্টেলিজেন্সের সাথে মিক্স হয়ে যায়, তখন অ্যাবনিমর্ফ আরো বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যায়। এবং এটা আমরা সবথেকে প্রথম উদাহরণকে দেখতে পাই অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে। অ্যাবনিমর্ফ যখন ডক্টর স্ট্রেঞ্জের কাছে এসেছিল টাইম স্টোনের জন্য, তখন সে লড়াই করছিল ডক্টর স্ট্রেঞ্জের সাথে, এবং সেখানে তার
ইন্টেলিজেন্স দিয়ে বুঝে গিয়েছিল ডক্টর স্ট্রেঞ্জ কোনো ধরনের ম্যাজিককে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের স্পেলকে ব্যবহার করে থাকে এবং এই সমস্ত জিনিসকে করার জন্য ডক্টর স্ট্রেঞ্জ নিজের হাতকে ব্যবহার করে থাকে। এই জন্য অ্যামনিমর্ফ ডক্টর স্ট্রেঞ্জের হাত এবং ঘাড়কে একেবারেই বেঁধে রেখে দিয়েছিল, যার ফলে ডক্টর স্ট্রেঞ্জ নিজের হাতকেও ব্যবহার করতে পারেনি এবং স্পেলকেও ব্যবহার করতে পারেনি। নাম্বার 11, হাল্ক। আমাদের মার্ভেলের সবুজ দৈত্য, যাকে পৃথিবীর সব মানুষ হাল্ক বলে চেনে, সে ফিজিক্যালি মার্ভেলের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, যার ফলে হাল্ক যদি কোনো প্রকার জীবকে পাঞ্চ করে দেয় তাহলে ওই জীব একেবারের জন্যই মারা যায়। এমসিইউ এর মধ্যে হাল্ক এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে নিজের শুধুমাত্র একটি পাঞ্চকে ব্যবহার করে লিভাইথন আর্মিকে মেরে দিতে পেরেছিল। কিন্তু আমরা যদি শুধুমাত্র এমসিইউর ফেজ 3 সম্বন্ধে কথা বলি তাহলে এমসিইউর ফেজ 3 এর মধ্যেও হাল্ক গড অফ থান্ডার থরের সাথেও লড়াই করেছিল এবং সে ফেনেরিকের মতো এতটা শক্তিশালী মনস্টারকেও হারিয়ে দিয়েছিল। এমনকি হাল্ক ম্যাড টাইটান থ্যানোসের সাথেও লড়াই করেছিল এবং তখনও যখন থ্যানোসের কাছে পাওয়ার স্টোন ছিল। কিন্তু হাল্কে এমসিইউ এর ফেজ 1 এবং ফেজ 2 এর থেকে এমসিইউ এর ফেজ 3 এর মধ্যে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল দেখানো হয়েছিল এবং অ্যাভেঞ্জার এন্ড গেম আস্তে আস্তে হাল্কে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল দেখানো হয়েছিল। কিন্তু এরপরেও এমসিইউর ফেজ 3 এর মধ্যে হাল্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল। নাম্বার 10, আয়রন ম্যান। আয়রন ম্যান মার্ভেলের সেই ক্যারেক্টার যার সম্বন্ধে আমার থেকে বেশি আপনারা জানবেন, কারণ এটি মার্ভেলের সেই ক্যারেক্টার যাকে সবাই অনেকটা বেশি পরিমাণে ভালোবেসে থাকে। তাই টনি স্টার্ক অর্থাৎ আয়রন ম্যান মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে সবথেকে জনপ্রিয় ক্যারেক্টার। এবার আয়রন ম্যানের পাওয়ারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। এমসিইউ এর ফেজ 3 এর মধ্যে আয়রন ম্যান বেশিরভাগ সময় নিজের সবথেকে শক্তিশালী আর্মার মার্ক 85 স্যুটকে ব্যবহার করে থাকতো, কিন্তু অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এর মধ্যে আয়রন ম্যান নিজের মার্ক 50 স্যুটকে ব্যবহার করেছিল। কিন্তু এন্ড গেম আস্তে আস্তে আয়রন ম্যান নিজের স্যুটকে আপগ্রেড করে মার্ক 85 স্যুটকে ব্যবহার করছিল এবং এই আর্মারটি আয়রন ম্যানের সবথেকে শক্তিশালী আর্মার হওয়ার সাথে সাথে এই আর্মারটি ন্যানো টেকনোলজি দিয়ে বানানো হয়েছিল এবং আয়রন ম্যান নিজের ন্যানো টেকনোলজিকে ব্যবহার করে কি কি করতে পারে সেটা আমরা অ্যাভেঞ্জার এন্ড গেম মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। এবং তখনও যখন সে থ্যানোসের সাথে লড়াই করছিল এবং আয়রন ম্যান মার্ক 50 কে ব্যবহার করে এমসিইউ এর মধ্যে প্রথম এমন একটি ক্যারেক্টার ছিল যে ম্যাড টাইটান থ্যানোসের রক্ত পর্যন্ত বের করে দিতে পেরেছিল। এবং তখনও যখন থ্যানোসের কাছে 4টি ইনফিনিটি স্টোন ছিল এবং এমসিইউ এর ফেজ 3 এর মধ্যে আয়রন ম্যান এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যার ফলে সে ভিশন, স্পাইডারম্যান, ব্ল্যাক প্যান্থার এবং হাল্ককেও হারানোর মতো ক্ষমতা রাখত। নাম্বার 9, ক্যাপ্টেন আমেরিকা। স্টিভ রজার্স অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা মার্ভেলের একজন পাওয়ারফুল সুপার সোলজার এবং ক্যাপ্টেন সুপার সোলজার হওয়ার সাথে সাথে মার্ভেলের সমস্ত প্রকার সুপার সোলজারের মধ্যে সেই সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী ছিল এবং ক্যাপ্টেন আমেরিকা মার্ভেলের প্রথম অ্যাভেঞ্জার ছিল। এবার যদি আমরা কথা বলি ক্যাপ্টেন আমেরিকার পাওয়ারের সম্বন্ধে, তাই ক্যাপ্টেন আমেরিকা সুপার সোলজার হওয়ার সাথে সাথে ক্যাপ্টেন আমেরিকা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবলও ছিল এবং তার হিলিং ফ্যাক্টর অনেকটাই অসাধারণ হয়ে গিয়েছিল এবং এর ফলে ক্যাপ্টেন আমেরিকার স্পিড এবং স্ট্যামিনাও অনেকটা বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। এসব ছাড়াও ক্যাপ্টেন আমেরিকার কাছে মিলিটারি ট্রেনিং ছিল এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় সে রেড স্কালকেও হারিয়ে দিয়েছিল এবং ক্যাপ্টেন আমেরিকা নিজের জীবনকালের মধ্যে অনেকগুলো লড়াইকে লড়ে নিয়েছিল, যার ফলে ট্যাকটিক্সের দিকে ক্যাপ্টেন আমেরিকা অনেকটাই বেশি পরিমাণে দক্ষ ছিল। এই কারণে এমসিইউ ফেজ 3 এর মধ্যে ক্যাপ্টেন আমেরিকা নিজের পিক ফর্মে ছিল এবং যখন অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার কাছে মিওনির এসে যায় তখন ক্যাপ্টেন আমেরিকা গডের মতো শক্তিশালী হয়ে গিয়েছিল এবং এরপরে আয়রন ম্যান এবং থরের পরে ক্যাপ্টেন আমেরিকায় এমন একটি ক্যারেক্টার ছিল যে থ্যানোসের সাথে লড়াই করে থ্যানোসের রক্ত পর্যন্ত বার করে দিতে পেরেছিল। নাম্বার 8, হেলা। ওডিনের মেয়ে এবং থরের দিদি হেলা, যাকে গডেস অফ ডেথ বলা হয়, সে মার্ভেলের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন। হেলাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম এমসিইউ এর ফেজ 3 তে আসা থর র‍্যাগনারক মুভির মধ্যে এবং এখানে আসা মাত্রই হেলা নিজের হাতের সাহায্যে থরের মিওনিরকে ব্রেক করে দিয়েছিল এবং আমরা সবাই দেখতেও পেয়ে গিয়েছিলাম হেলার ট্রু পাওয়ার কতটা। হেলা একজন অ্যাসগার্ডিয়ান গড ছিল, যার ফলে হেলার কাছে গড লাইক পাওয়ার ছিল। এসব ছাড়াও হেলার কাছে ন্যাক্রো এনার্জি দিয়ে তৈরি ন্যাক্রো শর্ট ছিল, যার ফলে হেলা যে কোনো জায়গায় যতটা পরিমাণে হোক এই অস্ত্রটিকে সে ব্যবহার করতে পারত এবং হেলা নিজের এই পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে সে একেবারেই বেলকারির পুরো আর্মিকে মেরে দিয়েছিল। নাম্বার 7, সার্টার। সার্টার খুবই বেশি পরিমাণে শক্তিশালী একটি ফায়ার ডেমন যে রুল করে থাকে মাস্টার হাইমের মধ্যে।
এবং সার্টার 1000 ফিটেরও বেশি লম্বা একটি ফায়ার মনস্টার, যে নিজের শরীরে থাকা আগুন দিয়ে যে কোনো জীবকেই জ্বালিয়ে রেখে দিতে পারে এবং সে যে কোনো প্ল্যানেটকে অতি সহজেই ধ্বংস করে দিতেও পারে। এসব ছাড়াও সার্টারের হাতে তার টিউবলাইট শটও রয়েছে এবং এই শট এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যার ফলে শুধুমাত্র এই অস্ত্রটিকে ব্যবহার করে সে অতি সহজেই অ্যাসগার্ডকে ধ্বংস করে দিতে পেরেছিল। এবং যদি ভুলবশত সার্টার ইটারনাল ফ্লেম পেয়ে যায় তখন সার্টার এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় যার ফলে সে হেলার মতো শক্তিশালী গডকেও অতি সহজে হারিয়ে দিয়েছিল। এমনকি হেলার কোনো প্রকার অ্যাটাক সার্টারকে ইনজার্ড পর্যন্ত করতে পারেনি। নাম্বার 6, ক্যাপ্টেন মার্ভেল। ড্যানিয়েল ডেনভার্স অর্থাৎ ক্যাপ্টেন মার্ভেল একটি গ্রিহিউম্যান হাইব্রিড জীব যার শরীরের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে কসমিক পাওয়ার রয়েছে এবং ক্যাপ্টেন মার্ভেল নিজের পাওয়ারকে পেয়েছিল স্পেস স্টোনের সাহায্যে। ক্যাপ্টেন মার্ভেল অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, এর কারণ হলো ক্যাপ্টেন মার্ভেলের বাইনারি ফর্ম। এমনিতে ক্যাপ্টেন মার্ভেল অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু যখনই সে নিজের বাইনারি ফর্মে এসে যায় যেটি ক্যাপ্টেন মার্ভেলের সবথেকে শক্তিশালী ফর্ম, তখন ওই ফর্মে ক্যাপ্টেন মার্ভেলকে হারানো সবার জন্যই অনেকটাই মুশকিল কাজ হয়ে যায়। এবং বাইনারি ফর্মে এসে গিয়ে ক্যাপ্টেন মার্ভেল অতি সহজেই যে কোনো কসমিক পাওয়ারকে অতি সহজেই অ্যাবজর্ব করে নিতে পারে এবং সেগুলোকে স্টোর করে সে এনার্জি ব্লাস্ট তৈরি করার সাথে সাথে সে ফোটনিক ব্লাস্টকেও প্রডিউস করতে পারে। এবং ক্যাপ্টেন মার্ভেলের বাইনারি ফর্ম এতটাই শক্তিশালী যে অ্যাভেঞ্জার এন্ড গেমের এন্ট্রি সিনের মধ্যেই সে থানোসের বড় বড় স্পেসশিপকে একেবারে ধ্বংস করে দিতে পেরেছিল। নাম্বার 5, স্কারলেট উইচ। পুরো এমসিইউ এর ফেজ 3 এর মধ্যে স্কারলেট উইচকে খুব কম পরিমাণে দেখা গিয়েছিল, কারণ ফেজ 3 এর মধ্যে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম স্কারলেট উইচকে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে, এবং এরপরে আমরা তাকে দেখতে পাই অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভি এবং এরপরে দেখতে পাই অ্যাভেঞ্জার এন্ড গেম মুভির মধ্যে। কিন্তু এতটা কম পরিমাণে অ্যাপিয়ারেন্স থাকার পরেও স্কারলেট উইচের ইম্প্যাক্ট ফেজ 3 এর মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ছিল এবং স্কারলেট উইচ নিজের পাওয়ারকে ব্যবহার করে সবাইকে অবাক করে দিয়েছিল। স্কারলেট উইচ খুবই একটি পাওয়ারফুল উইচ যে কেওস ম্যাজিককে ব্যবহার করে থাকে। স্কারলেট উইচ কেওস ম্যাজিকের সাহায্যে এতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় যে অ্যাভেঞ্জার আল্ট্রন মুভির মধ্যে একটি ট্রেনকে আটকিয়ে দিয়েছিল এবং আল্ট্রনের শরীর থেকে তার হৃৎপিণ্ডকেও বার করে নিয়েছিল এবং ভিশনকে কন্ট্রোল করে একেবারে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এবং অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারে স্কারলেট উইচ অতি সহজেই প্রক্সিমা মিডনাইটকে মেরে দিয়েছিল। কিন্তু স্কারলেট উইচের আসল পাওয়ার আমরা তখন দেখতে পাই যখন সে নিজের কেওস ম্যাজিককে ব্যবহার করে অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে থ্যানোসকে ধরে নিয়েছিল এবং তখন থ্যানোসের জন্য স্কারলেট উইচের হাত থেকে বাঁচতে পারা অনেকটাই বেশি পরিমাণে মুশকিল কাজ হয়ে যাচ্ছিল এবং স্কারলেট উইচ নিজের পাওয়ারকে ব্যবহার করে থ্যানোসকে আটকানোর সাথে সাথে একটি পাওয়ারফুল স্টোন অর্থাৎ মাইন্ড স্টোনকেও ধ্বংস করে দিয়েছিল। নাম্বার 4, ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ হলো খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি ম্যাজিশিয়ান যে পৃথিবীর সর্সরার সুপ্রিম ছিল, অর্থাৎ পুরো পৃথিবীর সবথেকে শক্তিশালী ম্যাজিশিয়ান ছিল এই ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ একমাত্র একটি ক্যারেক্টার ছিল যে ডার্ক ডাইমেনশন থেকে আসা ডোরমামুকেও পৃথিবীর মধ্যে আসতে বাধা দিতে পেরেছিল, সেটিও নিজের টাইম লুপকে ব্যবহার করে। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ যখন থ্যানোসের সাথে লড়াই করছিল তখন থ্যানোসের হাতে 4টি ইনফিনিটি স্টোন ছিল, কিন্তু এই সময়েও ডক্টর স্ট্রেঞ্জ নিজের টাইম স্টোনকে ব্যবহার না করেও থ্যানোসকে অনেকটাই ভালোভাবে টক্কর দিতেও পেরেছিল। এবং তখন যদি থ্যানোসের কাছে 4টি ইনফিনিটি স্টোন না থাকতো তখন ডক্টর স্ট্রেঞ্জ থ্যানোসের উপর ভারী পড়তে পারত। নাম্বার 3, থর। আমাদের তুফানের দেবতা অর্থাৎ গড অফ থান্ডার থর একজন পাওয়ারফুল অ্যাসগার্ডিয়ান গড যার কাছে গড লাইক পাওয়ার রয়েছে। থর এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যার বিরুদ্ধে খুব কম ক্যারেক্টারই লড়াই করতে পারে। এবং এর উপরে যদি আমরা এমসিইউ এর ফেজ 3 সম্বন্ধে কথা বলি তখন ফেজ 3 এর ইনফিনিটি ওয়ার আস্তে আস্তে থর নিজের স্টর্ম ব্রেকারের সাহায্যে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল যে নিজের ফাদার ওডিন এবং নিজের বোন হেলাকেও অনেকটা পিছনে ফেলিয়ে দিয়েছিল, অর্থাৎ সে ছিল সবথেকে শক্তিশালী অ্যাসগার্ডিয়ান গড। এবার থরের পাওয়ারকে জেনে নেওয়া যাক। থর এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে ব্যাটেল অফ আর্থের মধ্যে এসে পুরো লড়াইকে একতরফা করে দিয়েছিল এবং সে অতি সহজেই থ্যানোসের অনেকগুলো আর্মিকেও মেরে দিয়েছিল এবং সে অনেকগুলো ওয়ারশিপকেও ধ্বংস করে দিয়েছিল। এর উপরেও থর যখন থ্যানোসের সাথে লড়াই করছিল তখন সে 6টি ইনফিনিটি স্টোনের পাওয়ারকে একেবারেই কাট করে দিয়ে স্টর্ম ব্রেকারকে থ্যানোসের বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এই সময় থ্যানোস থরের জন্য পুরোভাবে প্রিপেয়ার তো ছিল না, কিন্তু এরপরেও ইনফিনিটি স্টোনের পাওয়ারকে ওভার পাওয়ার করা অনেকটাই বড় একটি ফিট যেটি শুধুমাত্র স্কারলেট উইচকে ছাড়া থরই করতে পেরেছিল। নাম্বার 2, ডোরমামু। ডোরমামু হলো ইন্টার ডাইমেনশনাল একটি বিং যে পুরো ডার্ক ডাইমেনশনের মধ্যে রাজ করতে থাকে, যে একজন কসমিক কনকোয়ার যে পুরো দুনিয়াকে ধ্বংস করতে থাকে এবং ওই সমস্ত দুনিয়াগুলোকে সে নিজের ডার্ক ডাইমেনশনের মধ্যে ঢোকাতে থাকে। আমরা ডোরমামুকে দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ মুভির মধ্যে যে
কাইসিলিয়াস এবং অন্য কোনো চাকরের দ্বারা পৃথিবীকে ডার্ক ডাইমেনশনের সাথে মেলাতে চেয়েছিল, কিন্তু মুভি শেষে ডক্টর স্ট্রেঞ্জ ডোরমামুকে আটকিয়ে নিয়েছিল। যেহেতু ডোরমামু ডার্ক ডাইমেনশনের মধ্যে থাকে, তাই তার উপরে কোনো রকম সময়ও কাজ করে না এবং কোনো ধরনের ইউনিভার্সাল রুলও কাজ করে না। এসব ছাড়াও ডোরমামু নিজের ডার্ক ডাইমেনশনকে ব্যবহার করে যে কোনো কিছুই করতে পারে এবং যতক্ষণ পর্যন্ত ডোরমামু নিজের ডার্ক ডাইমেনশনের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত কে হারানো প্রায় অসম্ভব কাজ। নাম্বার 1, থ্যানোস। ম্যাড টাইটান থ্যানোস একটি ইটারনাল ডেভিল হাইব্রিড এবং থ্যানোস এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে ফিজিক্যালি অতি সহজেই হাল্কের মতো শক্তিশালী ক্যারেক্টারকেও হারিয়ে দিতে পারে। কিন্তু থ্যানোসের সবথেকে শক্তিশালী ফর্ম হলো থ্যানোস উইথ ইনফিনিটি স্টোন। অর্থাৎ থ্যানোস যখন নিজের সমস্ত প্রকার ইনফিনিটি স্টোনকে একসাথে করে নেয় তখন পুরো মার্বেল ইউনিভার্সের মধ্যে থ্যানোসের মতো শক্তিশালী আর কেউ থাকে না এবং তখন থ্যানোসের কাছে এতটাই বেশি পরিমাণে শক্তি এসে যায় যে অতি সহজেই পুরো ইউনিভার্সকেও ধ্বংস করে দিতে পারে। এবং যখন থ্যানোসের হাতে সমস্ত স্টোন এসে গিয়েছিল তখন সে নিজের প্ল্যানকে পুরোভাবে পূরণ করে নিয়েছিল এবং পুরো ইউনিভার্সের অর্ধেক জীবকে একেবারে মেরে দিয়েছিল। এসব ছাড়াও থ্যানোস ইনক্রেডিবলি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু ইনফিনিটি স্টোনের সাথে সাথে সে টাইম, স্পেস এবং সোলের মতো সবকিছুকেই কন্ট্রোল করতে পারে। এই জন্যই থ্যানোসের কাছে লিমিটলেস পাওয়ার রয়েছে। এই জন্যই মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 3 মধ্যে সবথেকে শক্তিশালী ক্যারেক্টার হলো থ্যানোস। বন্ধুরা, এই সমস্ত 15টি ক্যারেক্টারের মধ্যে আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটি সেটি কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।